ভোটাধিকার কারো দয়া নয়, সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভয়ে বাধাহীন নির্বাচন করতে চায় সরকার। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামী 100 বছর নিরাপদে থাকবে বাংলাদেশ। সনদ বাস্তবায়ন চাইলে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেবে জনগণ। মাহবুব সৈকতের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত ছিল দেশের আপামর জনতা। আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। ফ্যাসিবাদী রেজিম মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে বেছে নিয়েছিল খুন, গুণ আর নির্যাতনের পথ। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। অগণন মানুষের আত্মত্যাগে 2024-এর 5 আগস্ট বিদায় হয় স্বৈরাচারী সরকার। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এরপর দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে নিতে দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দল মিলে তৈরি করে জুলাই সনদ। আগামী জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোটের মাধ্যমে দেশ পরিচালনার এই দলিলের পক্ষেও জনমত তৈরিতে সরকারের পদক্ষেপ এবার ভোটের গাড়ি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তথ্য সম্প্রচার এবং সাংস্কৃতিক উপদেষ্টা সহ অতিথিরা ফিতা কেটে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনের পর ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এই কর্মসূচি মানুষের মাঝে গণতন্ত্রের বারতা ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট, এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এইসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। ভোটাধিকার সাংবিধানিক অধিকার উল্লেখ করে ভোটের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগামীতে কল্যাণমূলক দেশ গড়তে সৎ প্রার্থী বেছে নেওয়ারও আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনিই ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দেশের সংস্কার চাইলে নাগরিকদের হা ভোটের পক্ষে রায় দিতেও আহ্বান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। অনুষ্ঠানের শুরুতে ভোট এবং গণভোট নিয়ে নির্মিত 5টি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে 27 তারিখে ভোটার হবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিসির সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত সংলাপে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। দীর্ঘ আলোচনা সমালোচনার পর আগামী 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ছাড়াও বাড়তি আগ্রহ বিভিন্ন মহলে। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশে ফিরে আগামী 27 তারিখে ভোটার হবেন তারেক রহমান। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে।
সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে খিলক্ষেতের 300 ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস জানান, তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমানের সাথে আগমন, এটা তো ইমপ্যাক্ট অফকোর্স আছে। এটা চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সংলাপে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, কেউ নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চাইলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে, সেটা তো আমার বলার অপেক্ষা রাখে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ ভয় পায়, কিন্তু সরকার মানুষকে সচেতন এবং অপশক্তি মোকাবেলা করতে সব করবে। ভোটের গাড়ির প্রচার শুরু উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, কিন্তু বাংলাদেশ জানা যায় তার জবাব দিয়েছে ঢুকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না তো। আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরও জোরদার হবে। অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদী শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেল 3টায় রাজধানীর শাহবাগ মোড়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখী বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দাফনের তৃতীয় দিনেও থামেনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত। সহযোদ্ধা ও একজন রাজনৈতিক আদর্শকে হারানোর শোক যেন কাটছে না এখনো। আর তাই তো হাদির কবর এক নজর দেখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন তার সহযোদ্ধার পাশাপাশি সাধারণ মানুষ। দেশের অন্যতম বিপ্লবী নেতা ওসমান হাদির কবর জিয়ারত গত 3 দিন সবার জন্য উন্মুক্ত থাকলেও সোমবার বিকেলে সেই চিত্র যায় পাল্টে। কবরের নিরাপত্তাজনিত কারণে হঠাৎ করেই তার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করার ক্ষেত্রে করা হলো বিধিনিষেধ। ভালোর দিকটি চিন্তা করেই মূলত আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। ওই শহীদ হাদির কবরস্থানের পাশে এসে দোয়া কালাম করতে পারবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বিষয়কে আরো একটু জোরদার করে সর্বসাধারণের জন্য মুক্ত করার জন্য আমি অনুরোধ করব। এদিকে সাময়িকভাবে হাদির কবর জিয়ারত স্থান রুদ্ধ করে দেওয়ার ফলে হাদি অনুরাগীরা দূর দূরান্ত থেকে এসে ফিরে যান মোনাজাত করেই। এদিকে দুপুরে পুরানা পল্টন বক্সকালবার রোডে হাদিকে গুলি করার স্থানে ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেন জাকপার মুখপাত্র রাশেদ প্রধান। যারা হত্যা করেছিল তাদের জন্য আমরা এখানে একটা পার্মানেন্ট ঘৃণাস্তম্ভ দিতে চাই, যেটা ফলক করে করতে চাই। যদি প্রয়োজন হয় তাহলে অর্থায়ন করবে বাংলাদেশের জনগণ, অর্থায়ন করবো আমরা। অন্যদিকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদী শপথ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাজধানীর শাহবাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা তারা আপনাদের এই মিডিয়াকে ডেকে বলবেন যে তারা এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কোথায় আছে তা জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিষদ কমিটি বৈঠক শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আরো জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 এর অগ্রগতি পর্যালোচনা, খ্রিস্টান ধর্মীয় অবলম্বনদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং জুলাই সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হুতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলার পাশাপাশি সাংবাদিকদের মূল প্রশ্ন ছিল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিকে এখনো খুঁজে না পাওয়া প্রসঙ্গে। উত্তরে তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। দেশের নিরাপত্তা ঝুঁকিতে থাকা 2 সম্পাদক সহ 20 রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেয়া হয়েছে জানিয়ে তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। আসিফ নজরুল তার পোস্টে লেখেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকলাব মঞ্চ। খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের স্থানীয়রা জানায়, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলার প্রতিবাদে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সংহতি জানান বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতারা। তারা অতি সত্বর হামলাকারীদের খুঁজে বের করার আহ্বান জানান। দেশের গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে মন্তব্য করেন আলোচকরা। সভা শেষে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সংহতি জানান বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। এ সময় তারা গণমাধ্যমের পাশে থাকার অঙ্গীকার করেন। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের
মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা কেউ এটা মেনে নিতে পারি না। এটাই যাতে ফুল স্টপ হয়। সব রাজনৈতিক দল, সুশীল সমাজের যারা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, সরকার সহ আমরা সবাই যাতে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করি, ঐক্যবদ্ধ থাকি, ইউনাইটেড থাকি, সেটি আজকে জাতির প্রত্যাশা। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। এ সময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কথা বলেন আরও কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব। যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই, এটার মানে কি? দে ডিডন্ট অনলি ওয়ান্ট টু বার্ন দ্য বিল্ডিং, দে ওয়ান্টেড টু মার্ডার। এবং আর 15 মিনিট হলেই যদি আগুন জ্বলতো তাহলে অনেকেই সেই যে ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অক্সিজেন অভাবে মারা যেতেন। তাহলে কি আমরা এইভাবে মারা যেতে চাই না? এইভাবে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি দেন তারা। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যর্থতার কারণে আমরা সকলেই, আমাদের পুরো দেশবাসীর দায় এটাকে প্রতিহত করা, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মূল দায়িত্ব সরকারের। শুভবুদ্ধি মনে হয় দেশ থেকে নির্বাসিত হয়েছে, তারপরেও আমরা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমাদেরকে লড়তে হবে এখন। প্রতিবাদ সভা শেষে মানববন্ধনে অংশগ্রহণ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন সবাই। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা এখন পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি আরও জানান, প্রথম আলো মামলা করেছে, তবে দ্য ডেইলি স্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বলেন, ক্ষতির পরিমাণ হিসাব করে মামলা করবে বলে জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় 4টি আইনে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ 4 এর পরামর্শে। এর সদস্য ছিলেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মানবতা বিরোধী অপরাধের মামলায় এই 2 জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শেষে গণমাধ্যমে এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী 4 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে কারফিউ ভঙ্গ করে রাজধানী সহ সারা দেশে আন্দোলন অব্যাহত রাখে ছাত্র জনতা। সে সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করে প্রসিকিউশন। পরবর্তী শুনানির জন্য 4 জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ 4 এর পরামর্শে। সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে, এই সব কিছুর পরিকল্পনা এই 2 জন আসামির মধ্যে তারা করেছেন। কারফিউ জারির মাধ্যমে ছাত্র জনতাকে শেষ করে দিতে শেখ হাসিনাকে তারা পরামর্শ দিয়েছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে
টেলিফোন কনভারসেশনের কিছু অংশ বাজিয়ে শুনিয়েছি। আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি আছে এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার। একটা হচ্ছে কারফিউ দিয়ে তাদেরকে একদম শেষ করে দেয়া, দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করে একটা সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীকে ব্যবহার করে বা সামরিক শাসন জারি করে ছাত্র জনতার অভ্যুত্থানকে দমন করা। এদিন একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। ঢাকা 10 আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বেলা 11:40 তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, সরকারে 1.5 বছরের যে অভিজ্ঞতা হয়েছে তা জনগণের জন্য কাজে লাগাবেন তিনি। আসনের প্রত্যেকটা থানা ওয়ার্ডে জনগণের যে সমস্যা আছে তা সমাধানে এই অভিজ্ঞতা কাজে আসবে। ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখন পর্যন্ত